সে তো সমূলে সব বিদায় করছে, যা আছে এর প্রত্যেকটা মানে কাটলে পরে প্রত্যেকটা রক্তবিন্দু এটা হলো আওয়ামী লীগের। ছোট দলের বড় নেতা আছে না, এরা খুবই ক্ষতিগ্রস্ত হবে। মাসুদ কামাল, আপনার কাছে শুরুতে আসতে চাই, জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আজ জামাত সহ 8 দলের সমাবেশে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে নো হাঙ্কি পাঙ্কি, গণভোট লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, কিন্তু ঘি লাগবেই। এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এরকম শব্দ, এরকম বাক্য তিনি ব্যবহার করছেন, বাঁকা আঙ্গুল দিয়ে ঘি তোলার কথা তিনি বলছেন, ঘিয়ের বোতলটাই ভেঙে যাবে না তো? শুনেন, একটা জিনিস হলো কি, এই ধরনের কথা মানুষ তখনই বলে, মানে দুটো সময় বলে। একবার বলে যদি অজ্ঞতাজনিত কারণে কোনো শব্দ অথবা মানে শব্দের প্রয়োগ সম্পর্কে যদি ধারণা ভালো না থাকে তখন বলে। আবার অনেক সময় বলে অতি আত্মবিশ্বাস যখন হয়ে যায় যে আমি যা কিছুই বলি সবাই হাততালি দিবে, এরকম আত্মবিশ্বাস যখন হয় তখন আবার এই ধরনের কথা অনেকে বলেন। এখন উনি ঠিক কোন কারণে বলছেন নাকি উভয় কারণেই বলছেন সেটা উনি ভালো বলতে পারবেন। বাট আমার কাছে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন মানে পত্রিকার পাঠক হিসাবে অথবা দর্শক হিসাবে আমি এটা এনজয় করি নাই, আমার কাছে ভালো লাগে নাই। কারণ উনি কিন্তু দলের সহসভাপতি, মানে নায়েবে আমির মানে সহসভাপতি, তো উনি ওনার দলের সেকেন্ড পার্সন আমি ধরতে পারি, খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এবং বিভিন্ন সময় যখন নাকি ওনার দল যখন আপনার প্রেসের মুখোমুখি হয়, সাধারণত উনি স্পোক্স পার্সনের মতো কাজ করেন। যে ওনাকে কথাবার্তায় শব্দ চয়নে আমি মনে করি যে আরেকটু সতর্ক হওয়া উচিত। আমরা যারা মনে করেন আপনার রাস্তাঘাটে চলাফেরা করেন, আমাদের ওরকম না হলেও চলে, কিন্তু ওনার হওয়া দরকার। কারণ ওনারা তো ক্ষমতায় যেতে চাচ্ছেন, ওনারা ভাবছেন ওনারা ক্ষমতায় যাবেন। আমি দেখেছি যে এই ছাত্র সংসদগুলি নির্বাচন হওয়ার পর ওনার ভাষায়, ওনার বডি ল্যাঙ্গুয়েজে কিছু চেঞ্জ আসছে। এর মধ্যে আমি একে দেখলাম ওনার এলাকার লোকজনের সামনে উনি বক্তৃতা দিচ্ছিলেন, সেখানে ওনার এই ধরনের কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ কিছু চেঞ্জ আসছে। দেখেন, এখানে কয়েকটা বিষয়, যে জামাতের বিভিন্ন রকম চেহারা আমরা দেখে আসছি অনেকদিন ধরে। একসময় জামাত ছিল এই দেশে একটা মানে মানে আপনার ছাত্র শিবিরের মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে একটা ভীতিকর দল কিন্তু ছিল। আপনি দেখবেন যে কয়েকদিন আগে যে চট্টগ্রামে যে প্রচার করতে যে একটা লোক ছেলে যে মারা গেল, সেই ছেলেটার কিন্তু পাস্ট খুব একটা উজ্জ্বল না, তার বিরুদ্ধে হত্যা মামলা টামলা আছে, সে মাস্টার টাস্টার আছে, কিন্তু মারা গেল কেন? মারা গেল কিন্তু গুরু শিষ্যের যে একটা আপনার ঝামেলার কারণে। মানে উনি একজনের ক্যাডার ছিলেন, ওনার যে লিডার ছিল সে দেশের বাইরে চলে গেছে এবং তারপরে সে তার দলে আর থাকে নাই। এই জন্য ওনার যে লিডার সে কোন দলের? কিন্তু শিবিরের। তার মানে শিবিরের কিন্তু একটা চেহারা ছিল একসময় এরকম। শিবিরকে আমরা একটা ভীতিকর দল মনে করতাম, জামাতকেও মনে করতাম তারা শিবিরকে যেহেতু লালন করতেছে তারাও বোধহয় সেরকম। 71-এও আমরা জামাতের আরেকটা চেহারা দেখেছিলাম, সেই চেহারাটা কিন্তু ভীতিকর ছিল। তো এর বিপরীতে গত 15 বছরে জামাত নানাভাবে অত্যাচারিত হতে হতে, নির্যাতিত হতে হতে, এবং তারা একটা অবস্থানে নিজেদের কিন্তু নিয়ে গেছিল। এবং শেষ পর্যন্ত যখন আসলো আন্দোলনের পরে, আমরা যখন নতুন একটা জামাতকে দেখলাম, আমার কাছে মনে হলো যেন একটা অতীব ভদ্র এবং মানুষের কাছে গ্রহণযোগ্য, মানুষের কাছে যাচ্ছে, ওয়েলফেয়ার পলিটিক্স করছে, এরকম একটা কিন্তু তাদের আচরণগত একটা চেঞ্জ আমি দেখতে পেয়েছিলাম। কিন্তু যেই মাত্র তারা জাকসুতে জয়ী হয়ে গেল, তখন যেন মনে হলো যে আবার তারা আত্মহারা হয়ে গেছে। তখন যেন যাদের নিয়ন্ত্রণহীন আচরণ দেখতেছি। উনি যেটা বলেছেন হাঙ্কি পাঙ্কি, উনি তো এটুকু বলেছেন কেবল। ওনার যে জেনারেল সেক্রেটারি উনি কি বলছেন যে 5 দফা দাবি না মানলে পরে 11 তারিখে ঢাকা শহরের চেহারা চেঞ্জ করে দিবে। অর্থটা কি? ঢাকা শহরে ওনার বাবার নাকি? ঢাকা শহরে তো আমরা থাকি, তো আমরা যেখানে থাকি তার চেহারা ওনাকে চেঞ্জ করে দায়িত্ব কে দিছে? উনি চাইলেই পারে। তো এই যে কথাগুলো, এই যে আচরণগুলো, এই কথাগুলো যে মনোভাবের কারণে ভেতর থেকে আসে, সেই মনোভাবের থেকে কিন্তু হাঙ্কি পাঙ্কি আসছে। ঘি জিনিসটা কি রে ভাই? ঘি কি? ঘি তো আমরা বুঝি কি, উনি কি ঘি খাওয়ার জন্য উতলা হয়ে গেছেন? দেশের মানুষ তেল পায় না, উনি ঘি নিয়ে টানাটানি করতেছেন। আবার আঙুলও বাঁকা করবেন, ওটা কিন্তু বুঝেন, বোতলের মধ্যে আঙুল ঢোকানোর পরে বাঁকা করে আঙুল কিন্তু বের করা যাবে না, আটকে যাবে, ওটা বুঝেন? এগুলি বোঝা দরকার। আমি ওনার সিনিয়র লিডারদেরকে বলবো, যারা বেশি কথা বলে না তাদের একটু আপাতত কিছুদিন ঘরে রাখেন। সামনে কিন্তু ইলেকশন, মানুষ কিন্তু একটা শব্দ থেকে সিদ্ধান্ত নেয়।
ওকে, আপনি একটি কথা এখানে বলেছেন, সেটা হচ্ছে যে আগে শিবিরের যে ইমেজ ছিল সেই ইমেজ আপনার কাছে মনে হয়েছে অনেকটা পরিবর্তিত হয়েছে, কিন্তু আবার আপনি দেখছেন সৈয়দ তাহেরের কথার পরে আপনি দেখছেন সেই আভাসে যেন। আমি একটু এই প্রসঙ্গে আপনার কাছে একটি কথা বলি যে আমরা এরকমটা অনেক সময় দেখি যে একরকম শিবিরের প্রশংসা অনেক জায়গায়, এবং আপনার অনলাইনে কমেন্ট করলেও, নেগেটিভ কমেন্ট করলেও আপনার উপর হামলে পড়বে, বা আপনি যদি কোনো মন্তব্য কোথাও করেন আপনার উপর এক ঝাঁক মানুষ গালি দিয়ে দেবে, শিবিরের পক্ষে হয়ে সেই গালিগুলো দেবে। এটা আসলে কেন বলে আপনার মনে হয়? এটাকে সবাই তো জানে, এটা ওদের একটা বট বাহিনী আছে। এবং ইন্টারেস্টিং, এটাও আমি বলবো যে ওই বট বাহিনীর সঙ্গে কিন্তু ওনার এই সমস্ত বক্তব্যের কিন্তু কোনো পার্থক্য নেই, একই জিনিস। আমার কেন যেন মনে হয় যে বট বাহিনী ক্লাস মতো ওনারা নিয়েছিলেন, তাহলে একই ল্যাঙ্গুয়েজ হয় কেন? ওরা যে কথাগুলি বলে, যে কোনো একটা কথা বললেন, শিবিরের একটা সমালোচনা করলেন, জামাতের একটা সমালোচনা করলেন, যে ল্যাঙ্গুয়েজে তারা কথা বলে, তো এটা তো কোনো মানে আপনার ভদ্রলোকের ল্যাঙ্গুয়েজ হতে পারে না। তো অভদ্রলোক তো মুসলমান হয় না। ইসলাম ধর্মটাই তো ভদ্র ধর্ম, তাই না? এখানে যখন তারা যায় ওই তাদের ধর্মের কথা বলে, তখন তো এটা মিলানো যায় না আসলে। এটা তাদের খেয়াল করতে হবে। শুনেন, অভদ্রতার ভাই কোনো রকম লজিক নাই। আপনি অভদ্র আচরণ করবেন এবং বলবেন যে আপনাকে সবাই ভালোবাসবে, এটা হয় না। এবং কি ওনার যারা বিদেশি যে আছে, এই আপনার শাখা প্রধান আছে, আমেরিকা একজন আছে নাকি জামাতের, কি আমেরিকা শাখা প্রধান ইলিয়াস হোসেন নাকি একজন আছেন, ওনার ভাষা দেখেন, ঠিক জামাতের শাখা প্রধান ওনার দেখেন ভাষা, কি ভাষা সে কথা বলে, ওটা শুনেই বোঝা যায় যে এটাই জানি জামাত। ওনার জামাতেরও উচিত। আবার এটা বলেন যে আমি কেমনি করে বললাম, আমি তো দেখি নেই। উনি আবার একদিন বলছেন যে উনি নাকি কি একটা প্রতিষ্ঠান করছেন, কি বাংলা এডিশন নাকি একটা, এর জন্য উনি নাকি শফিকুর রহমান সাহেবকে ফোন করছেন যে আমার এটা কোনো কিছু টাকা পয়সা দিয়েন। হ্যাঁ, তো এখন উনি নাকি টাকা দেয় নাই, এটা উনি বলছেন আর কি। আমার কথা হলো কি, টাকাটা চাওয়ার মতো সম্পর্ক তো ওনার আছে। উনি কি তারেক রহমানকে ফোন করছিলেন আমার টাকা দিয়ে? করেন নাই তো, ওনারে করলো কেন? তার মানে ওনার সঙ্গে সেই রিলেশনটা আছে, তাই না? আচ্ছা, আমি আসবো আবার আপনার কাছে। সাইমন পারভেজ, আপনার কাছে কি মনে হচ্ছে, মানে আমি শুনতেই চাই যে বিএনপি কি আসলে এই মন্তব্যগুলো শোনার পরে আসলে একটা কোনো চাপ বোধ করছে, কোনো চ্যালেঞ্জ ফিল করছে, যেটা সামনে কিভাবে আসলে মোকাবেলা করবে যদি তারা ঢাকা শহরের এরকম প্রোগ্রাম তারা দেয়, যেমনটি বলেছে যে 11 নভেম্বর আলটিমেটাম দিয়েছে এবং তারপর ঢাকার চিত্র ভিন্ন হবে, সেক্ষেত্রে বিএনপির কৌশল কি হবে? বিএনপি ভেবেছে কিনা? দেখুন, জামাত এখনো এমন কোনো শক্তিশালী দল হয়ে ওঠেনি যে যার জন্য বিএনপিকে চিন্তিত হতে হবে। আপনারা 5 আগস্টের পরে যদি যতগুলো ঘটনা প্রবাহ দেখেন, তাহলে দেখবেন যে আসলে জামাত নানাভাবে প্রভোকেশনের করেছে। তারা বিএনপিকে নানাভাবে তারা এমন একটা পরিস্থিতির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, যে যাতে একটা কনফ্রন্টেশন তৈরি হয় এবং সেই ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে এক ধরনের সুবিধা লাভের চেষ্টা তারা করেছে। তাদের এই যে দাবি, সেই দাবিগুলোকে আমরা হচ্ছে n+1 দিয়ে আমরা বলতে পারি। এটা ইকুয়েশনটা কেমন? n হচ্ছে ইনফিনিটি, তাই না? তার মানে আপনি যতই দাবি ফিল আপ করেন সেটা বাড়তেই থাকবে এবং সেটার সাথে একটা যুক্ত হতে থাকবে। তো তার মানে আপনারা দেখেন যে তারা কিন্তু এর আগে পিআর নিয়ে অনেক কথা বললো, যে পিআর না মানলে তারা ওই যে ঢাকা অচল করে দিবে ইত্যাদি ইত্যাদি নানা রকম কিন্তু আমরা শুনেছিলাম। পিআর নিয়ে তারা আন্দোলনে যাবেন ইত্যাদি ইত্যাদি বললো। কিন্তু পিআর কি? এখন পিআর ইজ এ ডেড হর্স, তাই না? পিআর তো আর কোনোদিন দৌড়াবে না, এই ঘোড়া কোনোদিন দৌড়াবে না। তারা কিন্তু জানে, তারাও এটাও জানে যে হচ্ছে যে গণভোট প্রশ্নেও তারা কিন্তু এই সুবিধা লাভ করতে পারবে না। কিন্তু তারা এটা কেন করছে আসলে? এটা প্রশ্ন হতে পারে যে যারা তাদের মধ্যে দ্বিচারিতাটা যদি আপনি খেয়াল করে দেখেন, একদিকে যখন তারা পিআর নিয়ে কথা বলছিল, এখনো মাঝে মাঝে বলার চেষ্টা করে, এখনো বলছে 5 দফা দাবির প্রথম পিআর নিয়ে কথা বলছে। এখন দেখেন একই সাথে একটি রাজনৈতিক দল প্রত্যেকটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, সেই প্রার্থীরা তাদের লিফলেট ছাপিয়েছে, পোস্টার ছাপিয়েছে, মানুষের কাছে কাছে যাচ্ছে, প্রত্যেকটা হচ্ছে ডোরে নক করছে। এবং কিভাবে নক করছে? সেই আসনের প্রার্থী হিসাবে নক করছে, প্রচলিত যে ফার্স্ট পাস দ্য পোস্ট সেই দাবি মেনেই করছে তারা। কিন্তু সেই তারা আসলে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে বিএনপিকে বা অন্যান্য রাজনৈতিক দলকে বিভ্রান্ত করতে চাচ্ছে। সেই বিভ্রান্তির সুযোগে একটা খোলস বানাতে চাচ্ছে তারা, যে উপরে তারা এই বিভ্রান্তিটুকু তৈরি করবে আর নিচে তাদের ক্যাম্পেইন তারা চালাতে থাকবে। সেটাই কিন্তু তারা করছে। আপনারা খেয়াল করে দেখেন, যে দাবির কথা তারা বলছে যে একটা এই পুরো প্রার্থীটা হচ্ছে নিয়ন্ত্রিত হবে দল থেকে এবং দল ঠিক করবে কোথায় প্রার্থী হবে ইত্যাদি ইত্যাদি, আবার
তারা আবার একদম ইন্ডিভিজুয়াল প্রার্থী ঠিক করে প্রচলিত ভোটিং যে ব্যবস্থা সেই ব্যবস্থা মেনে নিয়ে তারা ক্যাম্পেইন করছে। তার মানে আসলে এই যে সমস্ত বিষয় তারা এটা করছে, তার একটা বড় কারণ হচ্ছে তারা প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়। হ্যাঁ, প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে পিছিয়ে রেখে তারা প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়। এটা নতুন না, কিন্তু আমরা দেখেছি যে জামাত বিভিন্ন সময়ে এই ধরনের নানা রকম ক্যামোফ্লেজ এবং দ্বিচারিতা আমরা এই দলটির স্বভাবের মধ্যে আমরা দেখতে পারি। যেমন দেখেন, আমি যখন এরশাদের সাথে সবগুলো রাজনৈতিক দল মিলে ঠিক করলো যে আমরা হচ্ছে এই স্বৈরাচারের সাথে ইলেকশনে যাব না, সে সময় দুইটি রাজনৈতিক দল গিয়েছিল, বিএনপি যায় নাই, কিন্তু একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে একটু জামাত। কিন্তু এর আগেও আপনি আরও যদি পিছিয়ে যান তাহলে আপনি 1971-এর কথা বলতে পারেন। ইভেন পাকিস্তানের সময়ও, পাকিস্তান যখন গঠন হয় তখন পাকিস্তান গঠনের বিরোধিতা তারা করেছে। আবার দেখেন, ভাষা আন্দোলনে যোগ দিয়ে আবার তারা বলছে ভাষা আন্দোলনে যোগ দেওয়া মনে হয় ভুল ছিল, ইত্যাদি নানা রকম দ্বিচারিতার মধ্যে হচ্ছে এই দলটি তৈরি হয়েছে। যে কারণে নতুন করে যে তারা যে নানা রকম হুমকি দিচ্ছে, এইটা আসলে বিএনপির মতো একটা বড় এবং সুসংগঠিত দলকে সেরকম কোনো হচ্ছে বড় ধরনের থ্রেট। আচ্ছা, আমি একটু সারওয়ার তুষার আপনার মন্তব্য শুনতে চাই। আপনিও কি তাই মনে করেন যে জামাতের এই কর্মসূচি আসলে তাদের দ্বিচারিতা থেকেই আসলে প্রসূত? আপনাকে ধন্যবাদ। জামায়াতের রাজনীতি আমার কাছে অনেক অস্পষ্ট লাগে এবং মনে হয় যে তারা একটা ধোঁয়াশা সৃষ্টি করতে চায়। আজকেও তারা যে কর্মসূচি করেছে এর বেশিরভাগ কর্মসূচি তারা নিজেরাও এটার ব্যাপারে সিরিয়াস এরকম আমার কাছে মনে হয় না। লোয়ার হাউসে পিআরের যেটা, এটা তারা হচ্ছে সব সেই দল যারা সবার আগে 300 আসনের প্রার্থী মানে বসিয়ে দিয়েছে এবং তারা কাজ করছে রেগুলারলি। কিন্তু তারা আপার হাউস না, লোয়ার হাউস বা ওই আমাদের যেটা সাধারণ যে নির্বাচন ব্যবস্থা, আমরা যখন আপার হাউসে পিআরের কথা বলেছি তখন সেটা কিন্তু একটা সুনির্দিষ্ট কারণে ছিল। কিন্তু আপনি যখন লোয়ার হাউসে পিআরের জিনিসটা আনলেন তখন কিন্তু আসলে পুরো নির্বাচন ব্যবস্থাই আপনাকে বদলে ফেলতে হবে। এটা খুব রেডিক্যাল একটা চেঞ্জ এবং এটা একদিনে হওয়ার জিনিস না। এর সাথে স্থানীয় সরকারের সম্পর্ক আছে, যে আপনি সংসদ সদস্য উঠিয়ে নেবেন লোকাল জায়গা থেকে, তাহলে ওখানে সেই ধরনের স্থানীয় সরকার, কারণ কোনো না কোনো ধরনের জনপ্রতিনিধিত্ব থাকতে হবে। এই জিনিসগুলোর ব্যাপারে আমি যেটা অনেকবার যাদের সাথে আমার কথা হয়েছে নানাভাবে জিজ্ঞেস করেছি যে আপনাদের ধরেন আমাদের যে সকল রাজনৈতিক পজিশন আমরা নেই, আমরা একটা 6 মাস 7 মাস বয়সী দল, প্রত্যেকটা যদি আপনি আমাদের কাছে এটার কনসেপ্ট পেপার চান আমরা আপনাকে দিতে পারবো। যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা আমরা সেটা কমিশনের কাছে দিয়েছি, মৌলিক সংস্কারের রূপরেখা, যা যা পজিশন এবং কেন প্রধান উপদেষ্টাকে জারি করা উচিত জুলাই সনদ, যে সকল পজিশনে আমরা নিয়েছি প্রত্যেকটার লিখিত অবস্থান আছে আমাদের। আপনি একমত হন কিংবা দ্বিমত হন, আমাদের একটা পজিশন আছে। কিন্তু তারা যে এই যে পিআরটা হঠাৎ করে নিয়ে আসলো, এখন আপনি যদি তাদেরকে বলেন যে এটার পেছনে কি দার্শনিক, কি রাজনৈতিক কি কারণ, আসলে এটা কি আসলে 5টা দফা এখানে আছে, দাবি কি আসলে 5টা নাকি একটা এই যে নির্বাচন পেছানো, এটাও কিন্তু অনেকে বলছে। সেটা জানি না। ওই যে নো হাঙ্কি পাঙ্কি আপনি আজকে শিরোনাম করেছেন, ওনারা কিন্তু অনেক চতুরতা করেন, যদি আমি হাঙ্কি পাঙ্কি নাও বলি, হ্যাঁ, কিন্তু করে আবার ওনারা অন্যদেরকে নো হাঙ্কি পাঙ্কি করতে বলছেন। বিশেষত তাহের ভাই, এটা আমি মাসুদ ভাইয়ের সাথে এই জায়গায় একমত যে উনি কিন্তু ইদানিং যে সকল বক্তব্য দিচ্ছেন, একবার কল রেকর্ডে একটা কথা বললেন, তো সেটার ব্যাপারে কোনো ক্ল্যারিফিকেশন আমরা তার কাছ থেকে পাই নাই যে এটা কি উনি নিজের কল রেকর্ড করেন, ধরেন উপদেষ্টার সাথে কথা হচ্ছে, আপনি যদি অন্য কেউ প্রোভাইড করলে কারা করে, এগুলো কিন্তু খুব গুরুতর প্রশ্ন। এবং উনার মতো উনি নিজেই বলেছেন যে উনার এখন স্ট্যাটাস বৃদ্ধি পেয়েছে। উনি যে এলাকার যে একটা বক্তৃতার কথা বললেন, উনি বলেছেন যে আগে এমপি ছিলাম, এখন এমপির চেয়েও মাশাআল্লাহ অনেক উপরে আছি, মানে জাতিসংঘে যাই, জাতিসংঘের লোকের আমার সাথে দেখা করতে আসে ইত্যাদি ইত্যাদি। তাহলে উনার এই জায়গা থেকে উনি তো একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, ফলে তিনি যে কল রেকর্ডের হুমকিটা হঠাৎ করে দিলেন, কেন দিলেন এটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। উপদেষ্টাদের সমালোচনা তো আমরাও করে যাচ্ছি, কিন্তু আপনি কোনো একটা কি দাবি আদায় করার জন্য তাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলেন। আমি এই প্রসঙ্গটা আমি একটু গুরুত্ব দিয়ে দেখতে চাই, কারণ এখন যখন নির্বাচন সামনে এবং উপদেষ্টাদের কাছেই আপনারা তাকিয়ে আছেন যে সরকার একটি সিদ্ধান্ত দেবে, সরকারকে আপনারা রেফারির ভূমিকায় দেখতে চাইছেন, সেই জায়গায় যদি আমরা ভাবি যে একটি দলের কাছে কোনো কয়েকজন উপদেষ্টার কণ্ঠ রেকর্ড আছে এবং তিনি অলরেডি বলেছেন যে এটা ফাঁস করে দেওয়া হবে, কখন এই কথাগুলো বলা হয় সেটা আমরা জানি। তো এর মধ্য দিয়ে আসলে কি এই উপদেষ্টা পরিষদকে বা সরকারকে প্রভাবিত করার মতো কোনো ঘটনা ঘটতে পারে কিনা, যদি হয় সেক্ষেত্রে আপনারা এনসিপি বা আমি এখান থেকে বিএনপির পজিশনে শুনতে চাইবো, আপনারা কিভাবে তাহলে মোকাবেলা করবেন বিষয়টিকে? মানে এটা তো আমরা প্রথমত আমরা তো মনে করি না যে ওনার এটা রাজনৈতিক কোনো আচরণ হয়েছে, উনি কল রেকর্ড, এবং এটা একটা গুরুতর কনসার্ন তৈরি করেছে যে আমি যখন রাজনৈতিকভাবে কারোর সাথে যোগাযোগ করব, কথা বলবো, তিনি যখন সেটা আবার এভাবে পরবর্তীতে ব্যবহার করতে চাইবেন, তখন তো একটা যে বিশ্বাস এবং আস্থা
এটা একটা মারাত্মক ঘাটতি হয়েছে এবং ওনার যারা মিত্র, সম্ভাব্য মিত্র, তারাও তো ওনাকে সন্দেহ করা শুরু করবেন। কিন্তু ওনাদের দলের তরফ থেকে এটা নিয়ে কিন্তু আজকের আলাপ না, এটা আরো অনেক দিনের আগের আলাপ, প্রায় 15-20 দিন হয়ে গেল। সম্ভাব্য মিত্ররা তাকে সন্দেহ করা শুরু করবে, কিন্তু যাদের কল রেকর্ড অলরেডি আছে তারা তো বাধ্য হয়ে ভয় পেয়ে, আমরা জানি না, সেরকম যদি কোনো বিষয় থাকে তাহলে তারা তো একটু নমনীয় হওয়ার চেষ্টা করবে, বা তারা হয়তো তাদের মানে যেটা লজিক্যাল অবস্থান নেওয়ার কথা সেটা না নিয়ে তারা হয়তো কোনো একটা দাবির কাছে নথি স্বীকার করে ফেলতে পারে, আমরা জানি না। যেটাই হোক, মানে পুরো ব্যাপারটা আমার কাছে খুব মানে অ্যালার্মিং মনে হয়েছে, এবং ওনার জায়গা থেকে উনি এটা করতে পারেন না। কিন্তু জামায়াত ইসলাম দল হিসেবে কিংবা উনি কিন্তু এটা কোনো ক্ল্যারিফিকেশন দেন নাই। এটা নিয়ে যে এত সমালোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, কিন্তু ওনারা মোটা দাগে চুপচাপ ছিলেন। এখন সেইখান থেকে আর কি জামায়াত ইসলাম নির্বাচন পেছাতে চায় কিনা এটা আমি জানি না, কারণ তারা তো সবচেয়ে বেশি কাজ করছে নির্বাচন নিয়ে, দেখা যাচ্ছে অন্তত মাঠ পর্যায়ে। কিন্তু এই যে গণভোটের টাইমিংটাকে ওনারা এত গুরুত্বপূর্ণ করে তুলেছেন, গণভোটটা কিভাবে, আমরা যেটা ভাবছি যে গণভোটের মধ্য দিয়ে জনগণ যে রায়টা দেবে, গণভোট এবং নির্বাচন একই দিন হলেও কিন্তু আমাদের খুব বড় সমস্যা নেই, কারণ জিনিসটা একই, মানে এটা তাৎপর্য একই হয়। আগে হলেও যে কথা, ইলেকশনের দিন হলেও একই কথা, কিন্তু আগে হওয়ার অনেকগুলো বাস্তব সমস্যা দেখা দিয়েছে। যে যদি আগে, আমার কাছে কিন্তু মনে হয় না যে আগে হলে যা ইলেকশনের দিন হলে তা, এটা আমার কাছে মনে হয় না। আপনার ব্যয়ের ব্যাপারটা যদি আপনি বাদেও দেন, তবু আগে হলে একটা কনসিকুয়েন্স আছে, কারণ তার মানে এটা হচ্ছে মানুষ রায় দিয়ে দিল, মানে তাৎপর্যের দিক থেকে একই জিনিস। আপনি গণভোটের যে মানুষ যে রায় দেবে, এটা তো আপনি ইলেকশনের দিন করলেও রায়, যেটা রায় আগে করলেও সেটা রায় না। তাহলে তো তখন জুলাই সনদ বাস্তবায়ন করে যদি আপনি ইলেকশন করতে চান, গণভোটের হ্যাঁ পক্ষে যদি হ্যাঁ জয়যুক্ত যদি হয়, তখন তো এই দাবিও আসতে পারে যে আমাদের তো এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন আমরা করতে পারি, সেই দাবিও আসতে পারে যে আমাদের পক্ষ থেকে দাবি আসতে পারে পিয়ারের পক্ষে ভোট দিয়ে এটা সুযোগ নাই। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা সুযোগ নাই কেন? কারণ এটা যারা শুনানি করছেন তারা কিন্তু পরিষ্কার বলেছেন যে এটা 14th সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে, আর এই সরকার এই নির্বাচনটা তো এই সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে যেভাবে নতুন যে ফর্মুলাটা উল্লেখ করা আছে, সেই ফর্মুলা অনুযায়ী এরপরে ইলেকশন থেকে হবে। ফলে আমার কাছে এটা আগে বা পরে, আগে বা ইলেকশনের সাথে একই হওয়াতে খুব বড় কোনো পার্থক্য আমি দেখি না। জামাত তো চাইতে পারে যে যদি গণভোট হয়ে যায় তখন বলতেই পারে যে আমার লোয়ার, যেহেতু নোট অফ ডিসেন্টগুলো এখানে থাকছে না, এবং আপনাদের জুলাই চার্টারে যদিও নিম্নকক্ষের বিষয়টি নাই পিআর পদ্ধতি, কিন্তু উচ্চকক্ষের ব্যাপারটা তো আছে, সেই জায়গাটা থেকে তখন একটা বিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কিনা সেটা হবে না। ধরেন ইলেকশনের দিন হচ্ছে, আপনার গণভোট হচ্ছে, সেখানে আপনি উচ্চকক্ষে পিআরের পক্ষে রায় দিয়েছেন, তাহলে তো এটা তো মানে জাস্ট প্রথম অধিবেশনের পর থেকে উচ্চকক্ষে পিআর ফর্ম করা যাবে, এটা তো খুব বড় সমস্যা না। এমনকি ইলেকশনের আগে হলেও আপনি করে ফেলতে পারবেন। মানে যদি এটা গণভোটে জনগণ রায় দিয়ে দেয় উচ্চকক্ষে পিআরের পক্ষে, তাহলে এটা ইলেকশনের দিন গণভোট হলেও খুব বেশি কিন্তু পার্থক্য হবে না, কারণ এটা সবাই আমরা জানি যে উচ্চকক্ষে পিআরটা এজেন্ডার মধ্যে আছে, সব দলের এটা প্রস্তুতির মধ্যে থাকবে যে আমাদেরকে উচ্চকক্ষে পিআর মানে উচ্চকক্ষে ফর্ম করতে হবে। আসলে কি মনে হয় এই যে 5টি দাবি এখানে উত্থাপিত হয়েছে, এর মধ্যে একটি তো হচ্ছে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, সেটা তো নির্বাচন কমিশন চেষ্টা করছে, আপনারাও বারবার বলেছেন, বিএনপিও এই কথাটা বলেছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে, জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার, সেই কথাগুলো আমরা বারবার শুনছি। জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিটা এখানে আছে। আপনার কাছে কি মনে হয় আসলে নেপথ্য কারণ কি, কোনটা আসলে তাদের মূল দাবি? তাদের, আমার ধারণা তারা কোনো একটা বার্গেনিং করছে কোনো একটা কিছু নিয়ে। এর কোনোটাই আপনি দেখবেন যে তারা শেষ পর্যন্ত ধরে রাখবে এরকম আমার কাছে মনে হয় না। কোনো একটা বার্গেনিংয়ে তারা আছে, হয় সরকারের সাথে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে। এবং যখন অনুমান করতে পারেন কমিশনে আলোচনা হচ্ছে না, অনুমান করতে পারি, কিন্তু সেটা এখনই বলা যাবে না, মানে এটা শোভন হবে না, কারণ একেবারে বেশি হাইপোথেটিক্যাল হয়ে যাবে। কিন্তু একটা অনুমান অবশ্যই আমার আছে কেন তারা এই কাজটা করছে। কিন্তু যখন ধরেন আমরা আলোচনার মধ্যে ছিলাম কমিশনে, তখনও কিন্তু তারা মানে রাস্তায় সংগ্রাম করলো, কেন করলো এটা আমাদের কাছে পরিষ্কার হয় নাই। এবং এই যে লোয়ার হাউসে পিআরের দাবিটা এনে তারা এটার ব্যাপারে অন্যদেরকে মানে ইনসিকিউর করে ফেলেছে, সন্দেহ প্রবণ করে তুলেছে যে হঠাৎ করে এটা কেন। তখন আপার হাউসে পিআরের একটা খুব যৌক্তিক দাবিটাও কিন্তু মানানো যাচ্ছে না, মানে এখনো পর্যন্ত এটা আনসেটেল আছে। ফলে এটাকে তারা এই যে, এবং আপনার এখানে আলোচনা হচ্ছে, সব জায়গায় আলোচনা হচ্ছে যে কোন দেশে পিআর কাজ করেছে, কোন দেশে করে নাই। আমরা যে আপার হাউসে পিআর একটা খুব সুনির্দিষ্ট কারণে যে শুধুমাত্র সংবিধান সংশোধনী করার ক্ষেত্রে আপার হাউসকে ইনভলভ করতে হবে, এটাই ছিল এজেন্ডা। এখন আপনি লোয়ার হাউসে পিআর নিয়ে এসে এটা কোথায় কাজ করেছে কোথায় করে নাই, মানে আলোচনাটা খুবই ডাইলুট হয়ে গেছে। তো এইটাও তাদের একটা আমি সমস্যা আকারে দেখি। এবং আমি তো বললাম যে ব্যাপারে নাহিদ ইসলাম একটা পোস্টও দিয়েছিল ডিটেইল। আমরা ফিরে আসছি আলোচনায় এবং বিরতির পরে আইআরআই এর প্রাক নির্বাচনী মূল্যায়ন প্রতিবেদন নিয়ে কথা বলবো। আমরা এই প্রতিবেদন দেখছি প্রাক নির্বাচনী পরিবেশ এখনো নাজুক বলে তারা উল্লেখ করেছে। দলগুলোর প্রার্থী মনোনয়নে এখনো স্বচ্ছতার অভাব রয়েছে। রাজনৈতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত সংলাপ গুরুত্বপূর্ণ, সেই সুপারিশগুলোর মধ্যে একটি। এবং আরেকটি হচ্ছে নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতার ক্ষেত্রে অবিশ্বাস রয়েছে। আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে না, দলগুলোর প্রার্থী নির্বাচন তারা বলতেছে কিসের উপর? মাত্র 2টা দল প্রার্থী দিয়েছে, বাকি দল প্রার্থীর নির্বাচনই করে নাই।
এখন ওনারা যদি আগের নির্বাচনগুলির ইতিহাস ঘেঁটে যদি মন্তব্য করে তাহলে ঠিক আছে। কিন্তু কাজ তো করেছে 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত তারা এই সময় এখন আপনি পরিস্থিতি বলেন, মূল্যায়ন করে বিএনপি এবং 20 থেকে 24 অক্টোবর এই সময়ের মধ্যে তো বিএনপির প্রার্থী দেয় নাই, তাহলে এই নির্বাচন অস্পষ্ট, তাদের এই মন্তব্য ভিত্তিটা কি এটা তো বুঝতে পারি না। অস্পষ্টতা আছে আমাদের এখানে যেভাবে প্রার্থী নির্বাচন হয়, জামাতের প্রার্থী কিন্তু ঘোষণা হয়েছিল, ওটা অস্পষ্ট না। তাহলে কি আপনার কাছে মনে হয় যে জামাতের প্রার্থী নিয়ে এই বক্তব্যটি দিয়েছে? এই মন্তব্য তখন জামাতের সাথে এই মন্তব্য খাটেই না। জামাতের প্রার্থী নির্বাচন খুবই ওদের যে ওরা যেটাকে ডেমোক্রেসি বলে আর কি, ওদের মতো করে তারা করে, একটা সিস্টেমের মধ্যে তারা করে। ভোটিং সিস্টেম হয়, ভোট দেয়, সবাই স্থানীয় লোকজন ভোট দেয়, দিয়ে বলে কে কে প্রার্থী হবে। ওটা ওদের দলীয় শৃঙ্খলার মধ্যে আছে। এই মন্তব্য একদমই হাস্যকর মন্তব্য। নির্বাচনী পরিবেশ নিয়ে বলছে যে নির্বাচনী পরিবেশ এখনো নাজুক, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে পতিত আওয়ামী লীগ তারা নির্বাচন কিভাবে হয় দেখে নেবে। আবার কিছু কিছু ঘটনাও ঘটছে মনোনয়ন পাওয়ার পরেই। ওভারঅল আপনার কি মনে হয় যে আসলে পরিস্থিতি নাজুক এবং সরকারের আসলে সেক্ষেত্রে কি করা? আমি এটাও এখনো মনে করি না, আমি মনে করি না কেন সেটা আমি বলি। পুলিশ আসলে খুব ভালো অবস্থায় নাই, এটা নাই এই জন্য আমি পুলিশকে দায়ী করবো না, এই জন্য আমি দায়ী করবো গভর্নমেন্টকে। গভর্নমেন্ট মাঝে মাঝে বলে না যে পুলিশের সে মনোবল ফিরে আনা যায় না, এই গভর্নমেন্ট কি পুলিশের মনোবল ফিরে আনার জন্য কোনো পদক্ষেপ নিছে? একটা সিঙ্গেল একটা আপনি দেখেন স্টেপ নিছে এই গভর্নমেন্ট? নাই। কাজে পুলিশের মনোবল ফেরার কোনো কারণও নাই। কিন্তু তারপরেও আমি মনে করি যেহেতু আপনার সেনাবাহিনীকে নামানোর কথা বলা হচ্ছে, এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে না, একদম মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সম্ভবতকে নামানো হচ্ছে, হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে, সেটা যদি হয় তাহলে আমি মনে করি ভাই এই নির্বাচনের পরিবেশ নিয়ে খুব একটা ঝামেলা হবে না, এটা আমার ধারণা। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় যতটা আশঙ্কা করেছে অতটা ঝামেলা হবে না। আবার মাঝখানে বিভিন্ন আপনার ইন্টারন্যাশনাল কয়েকটা মিডিয়াতে শেখ হাসিনা একটা ইন্টারভিউ দেখলাম, সেই ইন্টারভিউতেও কিন্তু উনি বলে নাই যে তারা নির্বাচন প্রতিহত করবে, তারা ভোট না দেওয়ার আহ্বান জানাইছে। এখন যদি ওনার আহ্বান যদি ওনার দল লোকটা মানে, ওনার যারা নেতা কর্মী আছে অথবা যারা নাকি সমর্থক আছে তারা যদি মানে, তাহলে এখানে আমি সংঘাতে কোনো ইঙ্গিত দেখি না। কাজে আমি কিন্তু নির্বাচন নিয়ে যে নির্বাচন হবে না, নির্বাচন মারামারি হবে, রক্তগঙ্গা বয়ে যাবে, এই ধরনের বিষয় কিন্তু আমি মনে করি না ভাই। আমি মনে করি যে যতটুকু যা ঝামেলা হতে পারে এটা হলো যা হবে এটা হবে অন্তর্দলীয় কোন দলের কারণে হবে। মানে বিএনপি যে জামাতকে পিটাবে না, জামাত এসে বিএনপিকে পিটাবে না, এবং সেটা আমরা মনে হয় কিছুটা দেখছি অলরেডি। এটা হবে না, কিন্তু যেটা হবে অন্তর্দলীয় কোন দল, যে যিনি নম্বর বিএনপি সমস্যাটা বেশি হবে। কারণ বিএনপি কি করবে? বিএনপির একটা এলাকায় 10জন 12জন প্রার্থী হয়ে গেছে। এখন একজন মনে করেন যেটা নাকি তারেক রহমান বলছেন যে আমি তো একজনের বেশি দিতে পারবো না, তাহলে বাকি 9জন আনহ্যাপি হবে। এখন উনি বলেন যে বাকি 9জনকে আমরা অন্যভাবে দেখবো, অন্যভাবে তাদের মূল্যায়ন করবো। এটা বলাতে আমি আবার খুশা দিচ্ছি যে অন্যভাবে মূল্যায়নটা কেমন করে, তাহলে তাদেরকে আপনি হাট বাজার হিসাবে দিবেন? ভাই মানুষ তো বলবেই, আমার মতো লোক তো আছে, বহুত আছে না, এমনি বলবে। এখন উনি পড়ে গেছে একটা চেঙ্গির মধ্যে, কোন দিকে যাবে? এদিকে বললেও বলে ধরে, ওদিকে বললেও ধরে, কিন্তু এর মধ্যে কিন্তু ওনাকে ম্যানেজ করতে হবে। এবং কতটা ডিপ্লোম্যাটিক ম্যানেজ করতে পারবে এটা ওনার যারা সহযোগী আছে, বুদ্ধিদাতা পরামর্শদাতা আছে, সাইমন পারভেজ আছে। আচ্ছা, আপনি তো বললেন যে জামাত খুব সুশৃঙ্খলভাবে কাজ করে, ক্যাডার ভিত্তিক রাজনীতি তারা করছে এবং স্বচ্ছতার সাথেই তারা নিশ্চয়ই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী নির্বাচন করছে, এমনটাই আপনি বললেন। কিন্তু আমরা দেখছি জামাতেও এবার কোন দল নমিনেশন দেবার পর আমরা যদি উল্লেখ করি পাবনা 5, ময়মনসিংহ 6, কুমিল্লা 4, এই আসনগুলোতে প্রকাশ্যে বিরোধ এবং প্রার্থীকে লাঞ্ছনা, অবাঞ্ছিত ঘোষণা করা, এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। আপনার কি মনে হয় তাহলে আসলে সেই ক্যাডার ভিত্তিক রাজনীতি যেটা জামাত করে এসেছে সেটা কি ভেঙে পড়ছে? শুনেন, ক্যাডার ভাঙে নাই, মূল সমস্যার কথা আমি বলি। মূল সমস্যাটা হলো যখন নাকি একটা দল নিজেরা ভাবে যে আমরা ক্ষমতায় যাচ্ছি, তখন এই ধরনের কোন্দল হবে, একটু না হলে একটু হবে। কারণ সেটা সবাই তো ক্ষমতার ভাগটা চায়। আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলোর আসলে মূল থিওরিটা কি? তারা দেশটাকে মনে করে একটা বিশাল একটা কেক, এই কেকের আমি কতটুকু ভাগ পাবো। কেক কি করে খায়? তো আর তো কিছু করে না, ওটা কতটুকু পাবো, যতটুকু পাবো অতটুকু আমি খাবো। এই হলো আমাদের দেশে কোন্দল হওয়া মানে ক্ষমতায় যাওয়ার বার্তা। আমি কেকটা পাইলাম না, কেকটা আমি হয়তো পাইলে একটু উচ্ছিষ্ট পাবো। পুরো এই জিনিসটা কিন্তু এখন জামাত কেন যেন মনে করতেছে যে তাদের মধ্যে একটা চান্স আছে, যে জন্য এই ঝামেলাগুলি হচ্ছে। ওই যে চান্স না থাকতো দেন আপনি এনসিপি, কোনো ঝামেলা হবে না।
এনসিপি কোনো ঝামেলা হবে না, দেখেন আপনি কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আমরা সেটা মনে করেন ওরা ক্ষমতা যাবে, এক নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া ওদের দলের কেউ মনে করে কিনা আমার সন্দেহ আছে, পাটোয়ারি মনে করে যে আমরা ক্ষমতায় যাব, কিন্তু এটা বাস্তবতা ভাই। ঠিক আছে, আমি যখন তারা ক্ষমতার জন্য যখন দাবিদার হবে, ধরেন 5 বছর পরে, আমি তো আশা করি যে আপনার 5 ইয়ার তারা ক্ষমতার দাবিদার হইতেও পারে, যদি হয় তখন দেখবেন ওখানেও ঝামেলা হবে। সারওয়ার তুষার, আমি আপনার কাছেও এই রিপোর্ট সম্পর্কে একটু মন্তব্য শুনতে চাই, পাশাপাশি একটু জানতে চাই যে আপনারা তো এখন বলছেন 300 আসনে প্রার্থী দেবেন এবং কারোর সাথে জোট আপনারা করছেন না, মনোনয়ন কবে থেকে, প্রার্থীদের নাম আমরা কবে পাবো? এবং জি, এটা জরিপ তো এরকম অনেক হয়েছে এবং আরো হবে, আর আইআরআই এর বিশেষ উদ্দেশ্য থাকে বিভিন্ন জরিপ করার আগে। তবে এখানে যে একটা যেটা কথা এসেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যায্যতা, এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, এটা কিন্তু বাস্তবতা আছে। মানে আমরা লোকাল পর্যায়ে যাচ্ছি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা যে এখনো পর্যন্ত মানুষের মধ্যে আস্থাহীনতা আছে, অবিশ্বাস আছে, এটা সত্য, এবং আতঙ্ক আছে। একটা প্রশ্ন খুব বেশি শোনা যায়, সেটা হচ্ছে নির্বাচন হবে, এই প্রশ্নটা। মানে আমার কাছে অবশ্য ব্যক্তিগতভাবে কখনোই মনে হয় না যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হচ্ছে। নানা ধরনের ধূম্রজাল তৈরি করার চেষ্টা হয়, কিন্তু ইলেকশনের পথেই আমরা যাচ্ছি, কিন্তু মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে, ফলে ওই অবিশ্বাস এবং আস্থাহীনতা আছে, এটা সত্য। এখন এটা কাটানোর দায়িত্ব সরকারের। প্রধান উপদেষ্টাকে আমরা বারবার বলতে শুনি উনি শ্রেষ্ঠ নির্বাচন করবেন, কিন্তু মানে বাংলাদেশ ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করবেন, কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে হবে। শ্রেষ্ঠ নির্বাচন করলেও সুষ্ঠু নির্বাচন করতে হবে। এখন এটা তো শুধুমাত্র উনি বলবেন আর হয়ে যাবে এরকম না, এর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ নেওয়ার কিছু ঘাটতি সরকারের দিক থেকে আমরা দেখতে পাই। এর বাইরে আমাদের দলের কোথায় কোথায় ঘাটতি দেখতে পান? মানে আসলে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন কতটুকু সরকারের কর্তৃত্বের আওতায় আছে বা কতটুকু নিয়ন্ত্রণে আছে, এটা নিয়ে অনেক সময় প্রশ্ন করা যায়। যেমন আপনি দেখবেন প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে বললেন যে জনপ্রশাসনের ব্যাপারগুলো এবার আমি দেখবো, অথচ উনি কিন্তু শুরু থেকেই জনপ্রশাসন উনার কাছে। এই জনপ্রশাসন নিয়ে যে একটা কমিটি করা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ টিয়োগ দেওয়ার জন্য, ওই ক্যাবিনেট কমিটি বা এরকম টাইপের, তো সেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই প্রশ্ন করেছে। আপনাদের বিশেষত বিএনপি প্রশ্ন করেছে, আমরা প্রশ্ন করেছি, এবং আপত্তিও জানিয়েছে। কিভাবে এই নিয়োগগুলো হচ্ছে সেগুলো নিয়ে অনেক, যেমন আগে পিএম অফিসে ছিলেন, নিযুক্ত ছিলেন এমন একজনকে ডিসি করা হয়েছে, এরকম কয়েকটা উদাহরণ আছে। হ্যাঁ, এখন এই নিয়োগগুলো কিভাবে হয়েছে, এখানে অনেক ভুতুরে কাণ্ড ঘটে গেছে, যেটা নিয়ে আমরা কোনো কেউ হয়তো বুঝতেও পারি না। এখন অনেক নির্বাচনের 3 মাস আগে এসে প্রধান উপদেষ্টার সম্বিত ফিরেছে যে এটা আমাকে দেখতে হবে, কিন্তু এটা কিন্তু তার আওতায় ছিল, কিন্তু উনি 3 মাস পরে, মানে নির্বাচন 3 মাস আগে এটা বুঝতে পারলেন। এটা খুব দুঃখজনক আর কি। তো অনেক সময় মনে হয় যে তিনি ভাবেন যে ওনার যেহেতু ইন্টেনশনে কোনো ঘাপলা নাই, সুতরাং হয়ে যাবে সবকিছু, ওনাকে দেখলেই উনি সামনে থাকলেই সবকিছু হয়ে যাবে। কিন্তু ব্যাপারগুলো তো সহজ না, অনেকগুলো পদক্ষেপ নেওয়ার ব্যাপার আছে। আমলাতন্ত্রের ভেতরে অনেকে আছে যারা আসলে আগের রেজিমের প্রতি লয়াল, ফলে তাদেরকে আপনার চিহ্নিত করা, তাদেরকে এই ইলেকশন পুরো প্রসেস থেকে দূরে রাখা, এগুলো অনেকগুলো প্র্যাকটিক্যাল পদক্ষেপ নেওয়ার আছে, যেটা আমরা সরকারের তরফ থেকে দেখিনি। এবং আমার কাছে মনে হয় ধরেন এই উপদেষ্টাদেরকে দেখলে আমার যেটা মনে হয় তাদের মধ্যে সিরিয়াসনেস নাই। মানে এরকম একটা ক্রিটিক্যাল টাইম আমরা পার করছি, এই টাইম পার করার জন্য যে ধরনের শক্ত এবং দৃঢ় মানসিকতার হওয়া দরকার, সেটা তাদের মধ্যে আমি সামহাও মাঝে মাঝে মিসিং দেখি। তাদের কাছে মনে হয় যে তারা একটা পেইড লিভের মধ্যে আছে। আমি অনেকবার বলেছি কথাটা, যে তারা একটা পেইড লিভের মধ্যে আছে। তারা আবার যার ওই যে একটু আগে আমরা আলাপ করছিলাম যে কাজ টাজ করে আবার কিন্তু চলে গেছে আমেরিকায়, এরকম হওয়ার ব্যাপার আছে যে আমি আমার আগের জায়গায় ফিরে যাব। কিন্তু আপনাকে যে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে 1.5 বছরের জন্য, যে ট্রানজিশন পিরিয়ডটা সুন্দর মতো হওয়া, শান্তিপূর্ণ হওয়া, এবং এটা কিন্তু এটা মানে আপনার ওই বার্ডেনটা ফিল করতে হবে, মানে ওইটা তাদেরকে সামহাও এটা মনে হয় না আর কি। এর বাইরে আমাদের নমিনেশন নিয়ে যেটা, আমরা তো কিছু নাম অলরেডি প্রকাশিত হয়েছে মিডিয়া মারফত, সেগুলো আমাদের আনুষ্ঠানিক কোনো ঘোষণা না, কিন্তু মোটামুটি সেগুলো সবাই যেগুলো জানে শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে, যেমন আমাদের আহ্বায়ক কোথা থেকে ইলেকশন করবেন, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার হোসেন, তাসনিম জারা, কিংবা আমরা কোথা থেকে ইলেকশন করব, সেগুলো মোটামুটি সেটেল। ওই জানা জিনিসগুলি পত্রিকায় আবার এসেছে। আমরা বলেছি 15 নভেম্বর আমরা প্রথম মানে নমিনেশনটা, মানে প্রাইমারিলি 70 থেকে 80টা আসনের নমিনেশন আমরা ঘোষণা করব। আজকে কিন্তু আমাদের যে ইলেকশন টিম, তারা কিন্তু নমিনেশন আহ্বান করেছে, যে নমিনেশন ফর্মটা ওপেন করেছেন, এবং যে কেউ চাইলে নমিনেশন মানে আবেদন করতে পারবে আর কি। এখন সেটা যে কোনো শ্রেণী পেশার মানুষ এবং দলের লোক যারা আছে, তারা যদি ক্রাইটেরিয়া ফিল আপ করে, তাহলে আমরা সেটার স্ক্রিনিং হবে বা যাচাই বাছাই হবে। এটা আজকে থেকে আমাদের প্রক্রিয়াটা শুরু হয়েছে, এবং আমরা আশা করি যে আমরা এবার যেটা ইলেকশনের জোটের ব্যাপারে এসছে, জোট করার প্রতি আমাদের এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা নিজেরা, যেহেতু এবার আমরা
প্রথম ইলেকশন করছি এবং দলের বয়স 1 বছর হওয়ার আগেই আমাকে একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে। এটা একটা বিগ চ্যালেঞ্জ, আবার একটা বড় সম্ভাবনা এই দিক থেকে যে আমাদের এই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের সাংগঠনিক বিস্তৃতির একটা সুযোগ আছে, সাংগঠনিক কাঠামো গড়ে তোলার একটা সুযোগ আছে, ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমাদের দলকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া। কারণ যেহেতু এখনো আমরা সাংগঠনিক রিকনস্ট্রাকশনের মধ্যেই আছে, কিন্তু এখনো সাংগঠনিক পুনর্গঠন চলছে, তো সেইটা আর কি ইলেকশনের ক্যাম্পেইন এবং এই দুটো কিন্তু এক জায়গায় আছে, সাংগঠনিক বিস্তৃতি এবং নির্বাচনী প্রস্তুতি। এবং আমরা যেহেতু আপার হাউসে পিআরের ব্যাপারে সিরিয়াস, আমরা লোয়ার হাউসে পিআর চাই না, আমরা খুব বলেছি যে আমরা এটা ডেড এগেনস্ট, এটা আমরা চাই না, কিন্তু আপার হাউসে পিআর আমরা চাই। সেই ক্ষেত্রে আপনার একটা পার্সেন্টেজ অফ ভোট ইম্পর্টেন্ট, কত পার্সেন্ট ভোট আপনি সারা দেশে পাচ্ছেন। আর আমরা যে সকল দলের ব্যাপারে জনভিত্তিক কত পার্সেন্ট ভোট আপনারা পেতে পারেন, আপনার কি মনে হয়? নানা ধরনের জরিপে, কোনো জরিপে দেখা গেছে 15%, 16%, কোনোটাতে কম দেখা গেছে, আবার এটা তো সামনে বাড়তেও পারে। আপনারা ইন্টারনালি কোনো সার্ভে করেছেন কখনো? না, আমাদের নিজস্ব একটা সার্ভে হচ্ছে, কিন্তু সেটা এখনই আমি বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো 20+% ভোট মানেই হচ্ছে একটা দল বড় দল হিসেবে স্বীকৃত। বাংলাদেশে যে দলগুলো মানে অতীতে সরকার এসছে তারা দেখবেন আপনি 30% ভোট পেয়েও সরকার আসার ইতিহাস আছে। 91 সালে বিএনপি সম্ভবত 30.8% ভোট পেয়েছে। এই যে আমরা যে কোনো দলের পক্ষে যখন কথা বলি তখন কিন্তু আমরা এই পার্সেন্টেজ অফ ভোটটা দেখাই যে অমুক দলকে আপনি আসতে দিবেন না ইলেকশনে, তার এত পার্সেন্ট ভোট আছে। পার্সেন্টেজ অফ ভোটটা খুব ইম্পর্টেন্ট এইটা। এবং আমরা কিন্তু এই যে জাতীয় পার্টি কত পার্সেন্ট পেতে পারে বলে মনে হয়? জাতীয় পার্টির কোনো পার্সেন্টেজ অফ ভোট নাই, যদি না সকল আওয়ামী লীগের তাকে ভোট দেয়, এবং সেটা দিবে বলে আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগের ভোট যারা ভোটার, এটা এই আলাপটা হচ্ছিল, আওয়ামী লীগ যদি শেখ হাসিনা নির্দেশও দেন তবু আওয়ামী লীগের লোকজন থেকে তিনি ভোট থেকে বিরত রাখতে পারবেন না, তারা ভোট দিতে যাবে। এবং দেখেন যে 24 সালের দামি ইলেকশনে, ওই ইলেকশনে আওয়ামী লীগেরা ভোট দিতে গেল না কেন? আওয়ামী লীগের যে ভোট বাক্স, সেই ভোট বাক্স নিয়ে আমরা দেখছি এটা টানাটানি হচ্ছে একরকম। ভোট নিতে জামাত থেকেও চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন রকম মন্তব্য সেখানে আমরা দেখছি করছে। আপনার কি মনে হয় যে জামাতে কি পরিমাণ দেখুন যার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নাই, যিনি বাংলাদেশের নাগরিক, তার একটা দলীয় বিশ্বাস আছে, তাকে কি আমরা বাংলাদেশ থেকে বের করে দিব? এটা তো আমরা চাই না, নিশ্চয়ই তাই না। এবং তাকে তো এই সুযোগটা দিতে হবে। আমরা যে ধরনের রিকনসিলিয়েশন, এই ধরনের বড় বড় ঘটনার পরে সাউথ আফ্রিকা থেকে শুরু করে অন্যান্য অনেক দেশে মানে ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন, নানা ধরনের কমিশন করে কিন্তু একটা রিকনসিলিয়েশনের প্রসেস রাখে। তো আমাদের দেশের রিকনসিলিয়েশন প্রসেসটা কি? আওয়ামী লীগের ভোটার আছে, এটা তো আমরা আগে থেকে ধরে নিতে পারি না, আমরা তাদেরকে ভোটার হিসেবে ধরে নিতে পারি, এবং অ্যাভেলেবল যে সকল পার্টি আছে তার সেখান থেকে তারা ভোট দেবে, এবং তারা ভোট দিয়ে বিভিন্ন দলের মধ্যে দিয়ে এটাতে আর এক ধরনের নাজাত হবে আমি মনে করি। যে ঠিক আছে, যারা ভোট দেবে না, এরকম বাংলাদেশের সব ইলেকশন এরকম থাকবে যে কিছু কিছু মানুষ ভোট দেবে না, কিন্তু বাকি যারা ভোট দেবে এই ভোট দেওয়ার মধ্যে থেকে আওয়ামী লীগের খাঁচার মধ্যে তারা যে বন্দী ছিল এখান থেকেও বের হওয়ার একটা সুযোগ তৈরি হবে। তারা তাদের পছন্দের দল বেছে নেবে এবং তারা ভোটার হিসেবে বাংলাদেশের তাদের সমস্ত অধিকার নিশ্চিত করা হবে, এবং এটা সকল দলেরই দায়িত্ব। যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে, যারা ক্রিমিনাল, তাদের বিষয়টা একেবারেই আলাদা। আমাকে এটা আবার হলে কি ফেব্রুয়ারিতে হবে? আপনি শুনেন না, ডেলি শুনেন, তাহলে এটা মানুষের হতাশা। আমি বলেছিলাম এই কথা এইখানে যে এই সরকারের কোনো একটা পদক্ষেপে আপনি মনে হবে না, আপনি বলতে পারবেন না যে নির্বাচন না হওয়ার কোনো আশঙ্কা আছে। সরকার সব কিছু নির্বাচন হওয়ার জন্য যা যা করার তারা সব কিছু করতেছে, কিন্তু তারপরেও এই দেশের মানুষ বিশ্বাস করে না। কেন করে না? এটা সরকারকেই বুঝতে হবে কেন লোকে আমাকে বিশ্বাস করে না। সবকিছু করছে আপনি বলছেন সরকার, কিন্তু সারোয়ার তুষার যেমন বললেন যে উপদেষ্টাদের একরকম পেইড লিভের কথা উল্লেখ করলেন সেখানে। আপনার কি মনে হয় এমনকি জনপ্রশাসনও আসলে কতটুকু নিরপেক্ষ ভূমিকা তারা পালন করতে পারবে, সেই সংশয়টাও অনেকে ব্যক্ত করে? এই সংশয় সবসময় থাকবে। সারোয়ার তুষার যে কথা বলছে এটা তো আজীবী কথা বলেনি, তো সে বাস্তবতা থেকে বলছে। শেখ হাসিনা আমলে যারা ছিল সবাইকে বাদ দিচ্ছেন আপনি? সবাইকে তো বাদ দেন নাই। আর শেখ হাসিনা 15 বছরে তারা যারা বিরোধিতা করতে পারে এরকম কাউকে সে রাখছে? এটা হয় এখন যদি গুপ্তভাবে কেউ থাকে, সে তো 15 বছর সময় পাইছি, সে তো সমূলে সব বিদায় করছে। যা আছে এর প্রত্যেকটা মানে কাটলে পরে প্রত্যেকটা রক্তবিন্দু এটা হলো আওয়ামী লীগের। আপনি সবাইকে বাদ দিতে পারছেন? মাথায় তো বাদ দিতে পারেন নাই, মাথা থেকে সবাই আছে। তো কাজে এখন তারা যেটা করতেছে এরা সব ভেগ ধরে আছে, এটা স্বাভাবিক। কিন্তু সব তো আপনি বাদ দিতে পারবেন না। ওই যে আপনার যদি রক্ত দূষিত হয়, সব রক্ত ফালা দিলে তো আপনি মারা যাবেন, তখন ডায়ালাইসিস সিস্টেমে আনতে হবে। একদিকে দূষিত রক্ত ঢুকাবেন, আরেকদিকে দূষিতটা বাই করবেন। তোর তো আপনি করেন নাই, কিন্তু পুলিশ করতে পারতেছেন না কেন? আপনি এর মধ্যে 1 বছর অনেক কিছু করছেন, পোর্ট দিয়ে দিচ্ছেন, ওটা দিতে আপনার কোনো সময় লাগে না। তো পুলিশের লোক দিতেন। ওকে, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আপনি জানেন ইসলামিক দলগুলো একটা ভোট বাক্স করার কথা বারবার বলেছিল, কিন্তু এখন আমরা দেখলাম যে সেই জায়গায় আসন সমঝোতার কথা হচ্ছে। কোনো জোট না হয়ে আসন সমঝোতা হবে, এটা আসলে জামাত ইসলাম থেকে সেই রকম সিদ্ধান্ত নিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে আসন সমঝোতা আসলে
কিভাবে দেখছেন? শুনেন, সর্বশেষ যে অধ্যাদেশটা হয়েছে যে জোট করো আর যাই করো, যে দল সেই দলের প্রত্যেকে নির্বাচন করতে হবে। যদি এটা থাকে, যদি আমি শুনেছি বিএনপি চেষ্টা করতেছে এটাকে বাতিল করার জন্য, যদি এটা থাকে কোনো জোটেরই কোনো মূল্য থাকবে না। জোট মানে কোনো কামে না। আপনি আমাকে বলেন ভাই, আমি ববি হাজাজকে খুব পছন্দ করি, আপনি ববি হাজাজকে দিলেন, সে মোহাম্মদপুর থেকে দায় হলো সিংহ মার্কা, ধানের শীষে যারা ভোটার সিংহ মার্কায় ভোট দিব নাকি আন্দালিপ প্রার্থীরে গরু গাড়ি মার্কায় ভোট দিব? ভাই এটা হয় না। বাংলাদেশে অনেক লোক আছে, আমি বলতে শুনছি নিজের কানে যে তুমি তো লোক ভালো কিন্তু তোমার মার্কাটা ভালো হয় নাই বলে। বুড়া মানুষ বয়স্ক মানুষ তো আছে না, ভোট চাইতে যায়, বলে বাবা তুমি তো ভালো মানুষ কিন্তু তোমার মার্কাটা তো ভালো হয় নাই। কারণ ওই মার্কা কি চায়, সে হয় নৌকা চায় নাহলে ধানের শীষ চায়, আর কোনো মার্কা তাদের কাছে ভালো লাগে না। কেন লাগে না কোনো ব্যাখ্যা নেই, কিন্তু ওই যে ব্যাখ্যাই মানুষটা, ওর ভোটও একটা আমার ভোটও একটা, না বোঝা যারা ভোট দেয় তার ভোটের মূল্য কিন্তু আমার চেয়ে কম না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কাজেই যেখানে এখন দেখেন আপনি ধানের শীষের প্রার্থী একজন, তার এগেইনস্টে ধানের শীষে আরো 2 জন 3 জন আছে, তাদের মতলবটা কি যে আমি স্বতন্ত্র দাঁড়াবো অথবা তারা ফেল করাই দেবো, কারণ তারা ফেল করাইতে পারলে আগামীবার আমার চান্স আছে, আর ফেল না করাইতে পারলে আগামীবার তো আমি পারবো না, আগামীবার এই লোকের বউ পাবে, আমি পাবো না, এই মরে গেলে। কাজে তারা ফেলও করা যায়, এরকম কিন্তু আছে বাংলাদেশে। তো সেখানে যদি অন্য একজন এসে পড়ে তখন ওরা সব দাঁড়াই যাবো, তো ধানের শেষ তখন 10 জন এক হয়ে যাবো, হয়ে যায় ওই স্বতন্ত্র ভোট দিয়ে পাস করবো। আচ্ছা, এখন আপনার কাছে কি মনে হয় যে এই আরপিওর এই অধ্যাদেশ আসলে কোন দলকে বেনিফিটেড করছে? এটা ওই ছোট দলগুলোকে লাভবান করতে, ছোট দলের বড় নেতা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট দলের বড় নেতা আছে না, এরা খুবই ক্ষতিগ্রস্ত হবে।